দীপঙ্কর, তুমি শুধু আমাকে এটুকু বলে দাও যে সুরমণ্ডলের কোনো বিপদ আছে কিনা। আমি যদি জানতাম সুরমণ্ডল আপনার ভাগ্নির, তাহলে এই কেসের সঙ্গে আমি জড়াতাম না। কিন্তু স্যার, আর তো কিছু করা যাবে বলে মনে হয় না। মানে মামা দাদু, আপনি একটু ব্যাপারটা দেখুন, বড় কোনো সর্বনাশ হয়ে যায়নি তো? সর্বনাশ কিনা জানি না, তবে সুরমণ্ডল তো রিজুলা মুখোপাধ্যায় মল্লার বসু মল্লিককে দান করে দিলেন। অনেক টাকাও দিয়েছে। এক মিনিট, আপনি কিসব বলছেন? কার কথা বলছেন? মল্লার বসু মল্লিক? আমাদের বাড়িতে যে এসেছে সে তো মল্লার রায়চৌধুরী, সেই তো আপনার কাছে এসেছে। না না, বসু মল্লিক, মির্জাপুরে আসল বাড়ি ওদের। রেজিস্ট্রেশন তো মল্লার বসু মল্লিকের নামই হয়েছে। মির্জাপুর, বসু মল্লিক, আমাদের পরিবার। আমাদের তো আমার সবটা কেমন গুলিয়ে যাচ্ছে। আমি মণিমাকে একটা ফোন করি। না, একদম নয়, আগে কাগজপত্র সব দেখবো আমি। দীপঙ্কর, দানপত্রে কি লেখা আছে? সমস্ত কাগজপত্র বের করো, পেপার তোমার কাছে যা আছে সব সব বার করো। বড় জালিয়াতি হয়েছে একটা এখানে। স্যার, আমাদের তো কোর্টে যেতে হবে, কাগজপত্র সব কোর্ট থেকে নিতে হবে। বললাম না স্যার, রেজিস্ট্রেশন হয়ে গেছে। রিজুলা মুখোপাধ্যায় আসেননি, তবে পাওয়ার অফ অ্যাটর্নি অ্যান্ড কনসেন্ট আগেই মল্লার বসু মল্লিককে দিয়ে দিয়েছিলেন। মল্লারই সব করে নিয়েছে, পেপারটা হাতে পাওয়ার অপেক্ষা। এত তাড়াতাড়ি মল্লার বাবু এত কিছু করে ফেললেন? ওস্তাদজি, আমি কবে থেকে বলছিলাম। কিন্তু আমি ভাবছি মল্লারটা আসলে কে? আমার মনে হয় মামা দাদু এক্ষুনি বাড়িতে সবটা জানানো উচিত। আহির, আগে প্রমাণ পেতে দাও, তারপর সব কাগজপত্র নিয়ে মল্লারকে চেপে ধরবে একসঙ্গে। বুঝতে পারছো না? বুঝতে পারছো না ওর কি বুদ্ধি? রিজুলাকে হাতের মুঠোয় করে ফেলেছে, আর রঞ্জাকেও হাতে আনছে। না না না, এত ভয়ানক শত্রুর সামনে দাঁড়াতে গেলে নিজেদের প্রস্তুতি দরকার। আগে থেকে খবর পেলে পকার পার হবে। শোনো, বসু মল্লিক নিয়ে এখন অত মাথা ঘামিও না। মির্জাপুরে কি একটাই বসু মল্লিক আছে? সেটা পরে খোঁজা যাবে। দীপঙ্কর, চলো কোর্টে চলো। হ্যাঁ ওস্তাদজি, চলুন, আমাদেরকে এক এক করে সব সমস্যার সমাধান করতে হবে। মামা দাদু আসুন, আপনি আসুন। চলুন স্যার। আমার খুব ভয় করছে। কেন মনে হচ্ছে এ আমারই পরিবারের চাল। যদি তাই হয়, আমি কি করে মুখ দেখাবো গুরুজিকে? মা ঠাকুরুন, তো বড় বিপদ দেখছি। কাল থেকে আগামী 2 মাস বিয়ের কোনো শুভ তারিখই নেই।
এইটা কি কম গিন্নি মানে মানে ঠিক বুঝলাম না তো। হ্যাঁ তাই তো ভাবছি, এরম কাণ্ড হবে তা তো আগে কখনো ভাবিনি। আদিত্য, দূরে খাড়িয়া কি করতেছস? ঠাকুর মশাই কি কইতাছে আইসা শোন। আইজি চায়ের হাত এক করতে হইব ছোট্ট কইরা। দাদা কিসের লোকে চিন্তা করো, এই ব্যবস্থা লইয়া সেইটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না, আমরা আছি তো, করে দিব না। এখন কি করতে হইবে সেটা কম। কি রে চুপ করে আসস যে? শোন বাবা, চা হয়ে গেছে হয়ে গেছে, বিয়াখান তো হয়ে গেছে, তুই তো আটকাইতে পারবি না। তাহলে ঠাকুর মশাই আপনি এখন আসেন, আমি প্রয়োজনে খবর দিমুগা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সাবধানে যান। দাদা চুপচাপ খাড়া আসো, কিছু কও। চুপ থাকলে তো চলবো না, সিদ্ধান্ত একটা তো কিছু লইতে হইব না। আমি কই কি দরকারে বৌদির সঙ্গে কথাখান আমি কই। মা ওই তুমি দাদার লগে কথা কও, বুঝছো? দাদার লগে কথা কও, আর আমি বৌদিকে জিগায় আসতেছি। আচ্ছা আদিত্য, তোর মনের অবস্থানখান আমি বুঝতে পারতাছি তো। মা, কিচ্ছু না জেনে শুনে, পরিবার না দেখে আমি কিভাবে রঞ্জার বিয়ে দিই বলো তো? বিয়া তো হইয়া গেছে আদিত্য, এখন এইটারে কি অস্বীকার করা যায়? মায়া বড় হইছে, সে নিজে একখান সিদ্ধান্ত লইছে, এখন তো ফেলে রাখা যাইব না দুইজন রে, এইটা তো ভালো কাম হইব না। আর মায়ার বিষয়ে তুই একা কোনো সিদ্ধান্ত লইস না, বড় গিন্নির মতামত খন তো জানতে লাগবো। ওমা আমি জিজ্ঞাসি বড় বৌদিকে, বড় বৌদি কইলো কি একটা ছোটখাটোর উপরে বিয়ে আজকেই দিয়া দিতে হইব। হ্যাঁ কত না দাদা, চুপ থাকো কেন? মানে আর চুপ থাকে হইবই বাকি। এইটাও তো হইতে পারে যে আমাদের মল্লার রঞ্জারে খুব ভালো রাখলো, আর ভালো রাখবোই, ভালো রাখবো না বলো মা? হ্যাঁ হয়তো রঞ্জা খুব খুশিতেই থাকবো, তাই না মা? দাদা কি বলবো বল, দেখ যা ভালো বুঝিস কর।
রঞ্জা, একটা কথা বলছি, কিছু মনে করিস না। হুট করে এত বড় একটা সিদ্ধান্ত নিলি, যেটা করছিস সেটা 10 বার ভেবে নিয়েছিস তো? না মানে হঠাৎ করে তুই এরকম একটা কাজ কেন করলি জানি না। ছোট মা প্লিজ, এই একটা কথা অনেকবার হয়ে গেছে, আর ভালো লাগছে না একই কথা শুনতে। থাক না ঋতু, কেন ওকে বারবার একই কথা বলছিস বলতো? একটা সিদ্ধান্ত যখন নেওয়া হয়েই গেছে তখন আর ওকে দ্বন্দ্বে ফেলিস না। ছাড়, আমি একবার আহিরকে ফোন করে সব বলি। ওরা তো কিছু জানলোই না। সোহিনী আন্টি, একটা রিকোয়েস্ট করব। হ্যাঁ বল না। ঘটনাচক্রে আহির আর পিলু যখন এখানে নেই, তখন আর ওদেরকে ডেকে আনার কোনো দরকার নেই। কারণ পিলু এসে আবার 10টা কথা বলবে মল্লারের নামে। বাবা অলরেডি আপসেট, আরো আপসেট হয়ে যাবে, আর আমার সেটা ভালো লাগবে না। প্লিজ সোহিনী আন্টি। রঞ্জা, তুই কি বলছিস বলতো? তোর বিয়ে হচ্ছে, আহির তার পিলু থাকবে না? থাক না সিঞ্জিনি, রঞ্জা যাতে খুশি থাকে সেটাই তো দেখার, তাই না? চল ঋতু। রঞ্জা ম্যাডাম, তোমার বর রেডি, তাকে আউট হাউসে রাখা হয়েছে, আউট হাউস থেকে তাকে আনা হচ্ছে। রাই, তুই ওর সাজের দিকটা দেখ। নিচে মণ্ডপে কিছু কাজ বাকি আছে, আমি আসছি। রঞ্জা, একটা কথা বলবি? আহির তাকে ভোলার জন্য তুই মল্লার তাকে বিয়ে করতে চাইছিস না তো? এটা হলে কিন্তু এখনো সময় আছে রঞ্জা। আমি মল্লারকে ভালোবাসি। আর কারোর কোনো প্রশ্ন আছে? আর দেরি করো না পিলু, তুমি অবশ্য অনেক আগে সবটা দিয়ে সাবধান করেছিলে, কিন্তু কেউ কথায় কান দেয়নি। কাগজপত্র সব পাকা, এখন একটাই উপায়, সোজা সুরমণ্ডলে যাও আর মল্লারকে পাকড়াও করো, তারপর ট্রান্সফার প্রপার্টির কাগজটা দেখাও সকলের সামনে। যদি আমার কথা মানো তাহলে বলছি, আগে থেকে কাউকে কিচ্ছু বলো না, শত্রুকে সাবধান হতে দিও না। আমি সত্যি বুঝতে পারিনি মল্লার বাবু এত বড় মাপের জালিয়াত। কি হলো ওস্তাদজি, চলুন আগে তো বাড়ির সকলকে কাগজটা দেখাই, আর মল্লার বাবুকে আপনি চেপে ধরবেন। এত বড় ধোঁকা। পিলু, আমি সত্যি ভাবতে পারছি না এত বড় একটা জালিয়াতি হতে পারে। আচ্ছা মামা দাদু, আপনি সম্পত্তি কাগজপত্রগুলো সব ঠিকঠাক করে দেখে নিয়েছেন তো? এত বড় একটা ঠক কেউ হতে পারে, আর কে এসব করবে? আর এই মল্লার বসু মল্লিকটা কে সেটা আগে আমাদের জানতে হবে। আহির, তোমরা এখন যাও, আমার পক্ষে আর ছোটাছুটি করা সম্ভব হচ্ছে না। তেমন দরকার হলে দীপঙ্কর যাবে সাক্ষী দিতে। কাগজপত্র নকল নয়, সই রিজুলারি। এই অবস্থায় সম্পত্তি ফিরে পাওয়া এতটা সহজ হবে না।
মল্লারকে দিয়েই স্বীকার করাতে হবে। আর দেরি করলে চলবে না ওস্তাদজি, এক্ষুনি চলুন, আমার বড্ড অস্থির লাগছে, চলুন। আদিত্য, বাড়ির মাইয়ার বিয়া হইতাছে, কত আদরের ধন, মুখ কান এরকম কোমরা কইরা রাখছস কেনা? মাইয়াটা কষ্ট পাইতেছে না? মা, কিভাবে বিয়েটা দেব ভেবেছিলাম আর কিভাবে বিয়ে হচ্ছে দেখো। মল্লারের পরিবারেরও কাউকে দেখতে পেলাম না। কার হাতে কন্যা সম্প্রদান করছি কে জানে। মা, এবারে একটু আপনার ছেলেকে শান্ত হতে বলুন, বিয়েটা তো হয়েই গেল না? হ হ, আমি আইস তোমার লগে একমত, বড় গিন্নি, একমত। বিয়া হইল বিধাতার লিখন। ঠিক যেমন পিলুর কপালে আহিরের নাম লেখা ছিল তেমনটাই হয়েছে, তেমনি রঞ্জার কপালেও যা লেখা আছে তাই হয়েছে। এই নিয়ে এত হা হুতাশ করণের কি আছে? হ্যাঁ, এবার সম্প্রদান হবে, বসে পড়। আদিত্য দা, ঠাকুরমশাই ডাকছেন সম্প্রদানের জন্য, চলো ঋতু। শোন না, বলছি এখন একটু ছোট করে ওর বিয়েটা হয়ে যাচ্ছে, হয়ে যাক রঞ্জার, এরপরে না একটা বড় করে রিসেপশন দেবো ভেবেছি, আর সেখানে প্রেস টেস সবাইকে ডাকবো, ডেকে তখন ওদের বিয়েটা মানে মল্লার আর রঞ্জার বিয়েটা অ্যানাউন্স করবো। ততদিনে সবার মাথা টাথাও একটু ঠান্ডা হয়ে যাবে, তাই না বল? দিদিভাই, একটা কথা বলছি, কিছু মনে করো না। আমাদের বাড়ির মেয়ের বিয়ে কোনো আড়ম্বর ছাড়াই এরকম ভাবে হুট করে হয়ে যাচ্ছে, তোমার একটু আফসোস হচ্ছে না? যাই বলো দিদিভাই, আমার কিন্তু খুব ভয় করছে। ও কেন ঋতু? শুনলি না মা এখনই কি বললেন? বিয়েটা আমাদের কারোর হাতে থাকে না, যার কপালে যে লেখা থাকে সেই তার জীবন সঙ্গী হয়। তাছাড়া এখন এত ভয় পেয়ে হাউতাশ করে কোনো লাভ নেই। রঞ্জা যদি মল্লারকে বিয়ে করে সুখী হয় তাহলেই তো হলো, তাই না? কম কষ্ট তো পায়নি মেয়েটা, বল? ওম কর্তব্যস্মিন শুভ কন্যা সম্প্রদানায় কর্মণি পুণ্যাং ভবন্তু ধ্রুবন্তু।
দিদি, হ্যাঁ, উদয়দা আর রঙ্গগঞ্জ স্টেশনে গেছে মল্লারের পরিবারের সকলকে আনতে, তো ওনারা তো এখনো এলেন না। উদয়দা টেক্সট করেছে সেই ট্রেনে ওনাদের আসার কথা, সেই ট্রেনটা এসে গেছে, কিন্তু ওনারা তো এখনো অন্য কোনো ট্রেনে আসছে হতে পারে। দাঁড়া, আমি মল্লারকে জিজ্ঞেস করছি। দয়া করে এই কথাটা আবার তোর আদিত্যদার কানে দিয়ে দিস না। গুরুজি, আমি কোনোদিনও রঞ্জার অযত্ন করব না। কথা দিলাম। মল্লার যদি এই কথাটা রাখতে পারে তাহলে তো আমাদের কিছু বলারই নেই, তাই না আদিত্য? বলো। এমন যত্ন আত্তি করব যে আপনি কিছুদিন পরে আর চিনতেই পারবেন না মেয়েকে। তবে হ্যাঁ, বিয়েটা তো ভাঙবো না। আপনার জামাইকে এত যৌতুক দিলে কেউ সন্দেহ করবে না, কিন্তু বাইরের কাউকে এই ধরনের যৌতুক দিলে লোকে সন্দেহ করবে। না না, সেটা হতে দেব না।